দেখুন, আমি অন্য একজনকে ভালোবাসি। পরিবারের চাপে পড়ে আপনাকে বিয়ে করেছি। সুতরাং আপনি আমাকে ছোঁয়ার কথা ভাববেনও না। কুহুর কথায় তীর্থ যেন আকাশ থেকে পড়ে। বলে কি এই মেয়ে? আপনা আপনি বাম্ব্রু উঁচু হয়ে যায়। চোখে মুখে বিরক্তি নিয়ে তীর্থ বলে, বিয়ে করেছি কি পুতুল বানিয়ে সাজিয়ে রাখতে? মেয়েটি আরমিনা ইসলাম কুহু, যার কিছুক্ষণ পূর্বেই আজহান চৌধুরী তীর্থ নামক বদমেজাজি উগ্র নিম্নমনের মানুষের সাথে বিয়ে হয়েছে, যার কাছে বিয়ে মানে শুধুই ভোগ করার সামগ্রী, বিয়ে মানে শুধুই শারীরিক চাহিদাকেই বোঝে। সেই মানুষের কাছে কুহুর কথাটা বেমানান। কুহু ভেবেছিল পরিবারের জন্য বিয়েটা করে নেবে, তারপরে বরকে কিছুদিন নিজের থেকে দূরে রাখবেন। যখন স্বামী নামক আজরাইলটা বিরক্ত হয়ে যাবে তখন ঠিকই তাকে ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু হলো তার উল্টোটা। কুহুর এখন নিজেকেই খুব অসহায় লাগছে, মনে হচ্ছে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মরে যেতে। তীর্থ কুহুকে এত কিছু ভাবতে দেখে বিরক্ত হয়ে বলে, আমাকে ছুবেন না টাইপের কথার নাটক সিনেমাতেই মানায়, বাস্তবে এসব হয় না। একটু থেমে আবার বলে, মিসেস তীর্থ, ড্রেস চেঞ্জ করে নিন, আমি ফ্রেশ হয়ে আসছি, এসে যেন আপনাকে বিছানায় পাই। তীর্থর কথা অরুণিমার কর্ণপাত হতে চোখ বেয়ে গড়িয়ে পড়ে বিষাদ মাখা কয়েক ফোঁটা অশ্রু। মনে পড়তে থাকে প্রেমিকের সাথে কাটানো সকল সুন্দর স্মৃতি। নাই চাইতেও ড্রেস চেঞ্জ করতে হয় অরুণিমার। চোখের পানি দিয়েই সুতির একটা শাড়ি পরে, শরীরের গহনা খুলে বেডসাইড টেবিলে রাখে, মাথা থেকে বেজ আর টাওয়াল ব্যালকনিতে রেখে আসে। রুমে এসে দেখে আজহান এসেছে। অরুণিমা লাল চোখ ফ্লোরে স্থাপন করে আজহানের সামনে থেকে সরে দাঁড়ায়। আজহান বিরক্তিময় চোখে অরুণিমার দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে। ওয়ারড্রপ থেকে একটা পাতলা সিল্কের শাড়ি বের করে দিয়ে বলে, এসব কি শাড়ি পরেছ? নাও এটা পরে এসো। অরুণিমা নিচের দিকেই তাকিয়ে বলে, এটাতেই চলবে আমার। আজহান হালকা দমকের স্বরে বলে, এই মেয়ে, বাসার রাতে কেউ এসব পরে? যেটা দিচ্ছি পড়ে আসো, যাও। অরুণিমা মাথা নিচু করে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। অরুণিমাকে কিছু না বলতে দেখে আজহান অরুণিমার একেবারে শরীর ঘেঁষে পেছনে দাঁড়ায়, এতটাই কাছে দাঁড়ায় যে অরুণিমার সদ্য বিয়ে হওয়া স্বামীর শ্বাস তার ঘাড়ে পড়ছিল। এই প্রথম একজন পুরুষকে নিজের এতটা কাছে দেখে অরুণিমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। জোরে জোরে শ্বাস নিতে লাগে। অরুণিমার এতটা কাছে দাঁড়ানোর কারণে শ্যাম্পু করা বড় বড় চুলের ঘ্রাণে পাগল প্রায় আজহান চৌধুরী। প্রথম কোনো নারীকে এতটা কাছে পেয়ে আজহান পুরুষ সত্তার ছাওয়া পাওয়া মাথা ছাড়া দিয়ে ওঠে। কোনো রকম সতর্কতা ছাড়াই অরুণিমার ঘাড়ে মুখ গুজে দেয়। চুলের ঘ্রাণ আর মেইলি স্কিনে প্রথমবার মুখ ঢাবানোর ফলে নতুন অনুভূতির সাথে সাক্ষাৎ পায়। অরুণিমা আজহানের প্রথম ছোঁয়ায় আবেশে চোখ বন্ধ করে নেয়, চোখ বেয়ে এক পটো অশ্রু গড়ায়। দুহাত দিয়ে শাড়ির আঁচল খামচে ধরে আজহান আস্তে আস্তে ঘাট থেকে নিচের দিকে নামতে থাকে। দুই হাত দিয়ে ঝাপটে ধরে। অরুণিমা ব্যথায় কুঁকড়ে উঠে, এতটাই জোরে ধরে যে অরুণিমার ছোট্ট শরীর সেটার ভার নিতে পারে না। আজহান সেসবে পাত্তা দেয় না। ঘাড়ে মুখ গুজে রেখে নেশাতুর কণ্ঠে বলে, যাও শাড়িটা পরে আসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। আজহান কথাগুলো বললে অরুণিমাকে ছাড়ে না। অরুণিমা নিজেকে ছাড়াতে নিয়ে বলে, না ছাড়লে আমি পরবো কেমনে? ছাড়ুন, ব্যথা পাচ্ছি। অরুণিমা বললেও আজহান ছাড়ে না। সদ্য বিবাহিত স্ত্রীর ঘাড় চুম্বন করে, হাত কোমরে থেকে শুরু করে উদর পর্যন্ত বিচরণ করে। অরুণিমার চোখ বন্ধ রেখে আজহানের হাত খামচে ধরে। আজহানের হাত কেটে রক্ত বের হয়, কিন্তু তার ব্যাপারে আজহানের অবগতই হয় না। অরুণিমাকে ঘুরিয়ে সামনাসামনি করে দাঁড় করায়, কিছুক্ষণ শুষ্ক মুখপানে তাকিয়ে থাকে। অরুণিমা এমন গভীর দৃষ্টিতে ইতস্ত বোধ করে মাথা নিচু করে নেয়। আজহান সতর্ক ছাড়াই অরুণিমার উষ্ঠদয় নিজের উষ্ঠের মাঝে আবৃত করে নেয়। অরুণিমার ছোট্ট শরীরটা নিয়ে চটপট করতে লাগে, হাত ছুটাছুটি করাতে লাগে। কিছুক্ষণ হাঁসফাঁস করলো। কিছুক্ষণ পর অরুণিমা নিজেও আজহানের চুল খামচে ধরে। অরুণিমাকে শান্ত হতে দেখে আজহান স্মিত হেসে ঠোঁটে কামড় মারে। অরুণিমা আজহানকে ধাক্কা মারে, উদ্দেশ্য নিজের থেকে সরাবে। সফলও হয়। আজহান অরুণিমাতে মগ্ন থাকায় কিছুটা দূরে সরে যায়। অরুণিমা ব্যথায় কুকিয়ে বলে, সমস্যা কি? কামড় দিচ্ছেন কেন? চকলেটে কামড় দিব না তো কি করব? ওটা আমার পার্সোনাল চকলেট। বিয়ে বাড়ির আমেজ প্রায় শেষের দিকে। আত্মীয় স্বজন সকলেই প্রায় বাড়ি ত্যাগ করেছেন। রেখা বেগম সারাদিনের ক্লান্তি শেষ করে নিজ স্বামী আনোয়ার চৌধুরীকে বলেন,
পৃথিবীতে তো আর কোনো মেয়ে পেলে না, এই এমন বাপ মারা মেয়েকে ছেলের বউ বানাতে হলো। আনোয়ার চৌধুরী বিরক্তি নিয়ে বলেন, আমার জীবনের সবচাইতে বড় ভুল তোমার মতো অশিক্ষিত মেয়েকে বিয়ে করা। রেখা চৌধুরী নিজের নামে বদনাম শুনে কান্না করে দেয়। শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বলে, তুমি আমাকে অশিক্ষিত বলে অপমান করতে পারলে? না পারার কি আছে? মেয়েটা সুন্দর, ভদ্র, সব দিক দিয়ে পারফেক্ট। শুধু কিছুদিন হলো বাবাটাই মারা গেছে, তাহলে তাতে সমস্যা কি? রেখা চৌধুরী নিজের কান্না জারি রেখে বলে, তুমি কি বুঝবা সমাজ নিয়ে? তুমি তো আর এসবের খবর রাখো না। আনোয়ার চৌধুরী রাগ বিরক্তি নিয়ে বলে, তোমার সমাজ নিয়ে তুমিই থাকো, আমি গেলাম। আনোয়ার চৌধুরী চলে গেলে রেখা বেগম বিলাপ করে কান্না করতে লাগে। আগের যুগের নারীদের মতো তার ভাবনা, সব শাশুড়ির মতো তারও নিজের ছেলের বউ নিয়ে হাজার অভিযোগ। বিয়ে হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ছেলের বউকে নিয়ে শত শত অভিযোগ করেছেন। অরুণিমা শাওয়ার নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চুল ছেড়ে দেয়া যা স্নিগ্ধ বাতাসে উঠতে ব্যস্ত। অরুণিমার মনে হাজার প্রশ্ন, হাজার কথা। কি যেন ভেবে চোখ বেয়ে পানি পড়বে, ঠিক তখনই আজহান আসে। আজহানকে আসতে দেখে অরুণিমার যতটা পানি বের হয়েছে সেটাও বাম হাত দ্বারা মুছে নেয়। আজহান এসে অরুণিমার পায়ের কাছে বসে, পা ধরে নিজের পায়ের উপর তুলে। অরুণিমা কিন কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। আজহান যে এমন একটা কাজ করবে অরুণিমা স্বপ্নেও ভাবেনি। আজহান নুপুর পরিয়ে দিয়ে দাঁড়ায়, অরুণিমাকে উদ্দেশ্য করে বলে, পছন্দ হয়েছে মিসেস তীর্থ? অরুণিমা নিজের পায়ের দিকে তাকিয়ে দেখে নুপুর সোনালি রঙের। ভাবুক চোখে আজহানের দিকে তাকায়। আজহান তখন অরুণিমার গলায় নেকলেস পরাতে ব্যস্ত। অরুণিমার দৃষ্টি বুঝতে পেরে বলে, বউ আমার সবচাইতে দামি, তাই তার জন্য স্বর্ণের নুপুর কিনেছে। অরুণিমা কিছু বলার ভাষা খুঁজে পায় না। আজহান নেকলেস পরিয়ে হাতে ছুরি পরিয়ে দেয়, পরপর কোমরে বিছা পরিয়ে দিচ্ছে। অরুণিমা কিছু বলার ভাষা পাচ্ছে না। অরুণিমাকে দেওয়া চুল গুচ্ছিত মাথায় ক্রাউন পরিয়ে দিয়ে বলে, বউয়ের জন্য মাত্র 32 ভরি স্বর্ণ কিনেছি, ভবিষ্যতে আরও কিনে দিব ইনশাল্লাহ। আজহান স্ত্রীর বুকে মাথা রেখে শুয়ে আছে, এক হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে অরুণিমার ঠোঁট স্লাইড করছে আর অন্য হাত অরুণিমার উদরে বিচরণ করছে। অরুণিমা এসব আর নিতে পারে না, বিরক্ত হয়ে বলে, সরুন তো, সারা রাত তো করলেন, এখন সরুন। আজহান ব্রু কুচকে বলে, আমি আদর করলে তোমার কোনো সমস্যা? ও মা, আমারে করবেন আর আমারই সমস্যা হবে না? আজাইরা অরুণিমাকে কথা শেষ করতে না দিয়ে আজহান অরুণিমার উদর নিজ উদর দ্বারা চেপে ধরে। অরুণিমা ব্যথায় কুকিয়ে ওঠে, ঠোঁট কেটে যা তা অবস্থা, তার উপর আবার ঠোঁটে দাঁত ডাবিয়ে দিচ্ছে। অরুণিমা ঠেলে আজহানকে সরাতে চায়, কিন্তু পেরে ওঠে না। আজহান আবার কামড় দিতেই অরুণিমা চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি। আজহান একটু থামে, চোখের পানি মুছে দিয়ে বলে, এত সামান্য কষ্ট সহ্য না করতে পারলে চলবে? এটা মোটেও সামান্য কষ্ট নয় মিস্টার আজহান। সারা রাতে ঠোঁটটা কেটে যা তা অবস্থা করেছেন, এখন তো একটু থামুন। থামার জন্য বিয়ে করিনি, যা করছি চুপচাপ সহ্য করা। অরুণিমা কিছু বলতেই যাবে, তার আগে আবারও আজহান অরুণিমার উষ্ঠ আঁকড়ে নেয়, ঠোঁট থেকে নেমে গলায় কামড় দিতে লাগে। অরুণিমা শেষবারের মতো ছাড়ানোর বৃথা চেষ্টা করে। যখন দেখে আজহান ছাড়বে না, তখন হাল ছেড়ে শুয়ে থাকে। অরুণিমার এমন কাণ্ডে আজহান আরও সুযোগ পেল যেন। গলা থেকে নেমে পেটে কামড় দেয়, আস্তে আস্তে আরও নিচে নামতে লাগে। অরুণিমা বুঝতে পেরে বাধা দেয়, কিন্তু আজহান কি শুনবে? সে তো তার মতোই কাজ করেই যাবে। আজহান অরুণিমাকে কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। শাড়িটা পেঁচিয়ে নেয়ার কারণে আস্তা এক মমির মতো লাগছে অরুণিমাকে। আজহান ওয়াশরুমে গিয়ে অরুণিমাকে দাঁড় করিয়ে দিয়ে অরুণিমা পড়ে যেতে লাগে। আজহান সাথে সাথে ধরে নেয় অরুণিমাকে, নিজের বাহু ডোরে রেখে সাওয়াজ ছাড়ে। সাথে সাথে অসংখ্য স্থানে জ্বালা হওয়া শুরু করে অরুণিমার। শরীরের ভাজে ভাজে জ্বলন শুরু হয়েছে। অরুণিমা মৃদু আর্তনাদ করে বলে, আজরাইলের বাচ্চা আমার শরীরটা কি করেছে? আজহান ব্রু কুচকে তাকায়, কপালে ভাঁজ নিয়ে বলে, আমি আজরাইল? আমি তো অন্য কেউ কি আমার এই অবস্থা করেছে? আজীব। আজহান অরুণিমাকে নিজের দিকে আরেকটু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমি তোমার স্বামী, আমি করব না তো কে করবে?
অরুণিমা ব্যথায় চোখ মুখ কুঁচকে বলে, আহ, লাগছে চারণ। হিস, চুপ। আঙ্গুল ঠোঁটের উপরে দিয়ে হিস হিস করে বলে ওঠে আজহান। ভোরে সকলে ঘুম ভেঙে উঠে কাজে লেগেছে। আজ বাড়িতে অরুণিমার বাড়ির মানুষ আসবে, তাই যত শত আয়োজন। রেখা বেগম নিজ কন্যা রাফিয়াকে বলেন, রাফিয়া যাও, তোমার নবাবজাদা ভাবিকে ডেকে তোলো। রাফিয়া বিরক্ত হয়ে বলে, আহ মা, এভাবে বলছো কেন? কথার মাঝে অরুণিমা সেখানে হাজির হয়। অরুণিমাকে দেখে রেখা বেগম বলেন, এই যে এসেছে শেহজাদি, এবার সকলকে নিজের মুখ দেখিয়ে আমায় উদ্ধার করেন। অরুণিমা অবাক হয়, বিয়ের পরের দিনে কেউ এভাবে বলতে পারে? তার জানা ছিল না অরুণিমা চলে যাবে। তখনই রেখা বেগমের চোখে পড়ে অরুণিমা শাড়ি না পরে একটা হাফ সিল্কের চুড়িদার পরেছে। রেখা বেগম আর্তনাদে সুরে বলেন, আল্লাহ গো, কি অলক্ষী কাজ! নতুন বউ শাড়ি পরেনি আল্লাহ, এই দিনও আমায় দেখতে হলো। রেখা বেগমের আর্তনাদ শুনে সকলে সেই স্থানে চলে আসে। দৃষ্টি শাশুড়ি বৌমার পানে রেখে বুঝতে চান সকলে কি হয়েছে। রেখা বেগমের ননদ জিজ্ঞেস করেন, কি হয়েছে ভাবি? রেখা বেগম কাঁদতে কাঁদতে বলেন, আমার কি সর্বনাশ হলো রে বুনু, নতুন বউ শাড়ি না পরে জামা পরেছে দেখ। রাফিয়ে বিরক্ত হয়ে বলে, চুড়িদার পরেছে বলে তুমি এমন করতেছো? শাড়ি পরতে হবে তার কি মানে? সকলের চেঁচামেচি শুনে আজহান রুম থেকে বের হয়ে আসে। অরুণিমাকে চোখের ইশারায় জিজ্ঞাসা করে, কি হয়েছে? অরুণিমার রাগে চোখ ফিরিয়ে নেয়। সে শাড়ি পরতে চেয়েছিল, কিন্তু বাসায় অনেক মানুষ আসবে, অরুণিমা শাড়ি রাখতে পারবে কিনা সেটা ভেবে আজহান নিজে শাড়ি পরতে দেয়নি। আজহান রাফিয়াকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে রে রাফু? রাফিয়া সাথে সাথে বলে, ভাবি শাড়ি পরেনি জন্য আম্মু বকেছে, সাথে রেগেও আছেন। আজহান অরুণিমার রাগের কারণ বুঝতে পারে। বউয়ের উপরে যেমন মায়া লাগে, ঠিক ততটাই রাগ হলো মায়ের উপর। কণ্ঠে রাগ নিয়েই বলে, আমি ওরে চুড়িদার পরতে বলেছি, ছোট মানুষ শাড়ি সামলাতে পারবে না। রেখা বেগম ছেলের কথা শুনে আরও জোরে জোরে কান্না শুরু করে। বিলাপ করে বলে, এই নাগিন আমার সোনার টুকরা ছেলের এক রাতেই জাদু করেছে, আমার সোনার সংসারে আগুন লাগাতে এসেছে। আল্লাহ, তুমি এর বিচার করো। আজহান যেন আকাশ থেকে পড়ে, যেন অবাক হয় তেমন রাগও হয়। একবার অরুণিমার দিকে তাকিয়ে দেখে মেয়েটা নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। অরুণিমা থেকে চোখকে সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, মা, এসব কি হচ্ছে? কি সব বলছো? মাকে বলা শেষবারে রাফিয়াকে বলে, বাবা কইরে রাফু? রাফিয়ার উত্তরের আশায় থাকে না আজহান। বাবা বাবা বলেন ডাকতে ডাকতে বাবার রুমের সামনে যায়। তখন আনোয়ার চৌধুরী ছেলের ডাকে বাহিরে বেরিয়েছিলেন। আজহান রেগে বাবাকে বলে, বাবা, নিজের বউকে সামলাও, আমার বউকে যেন এভাবে পরের বার থেকে না বলে, বললে ভালো হবে না বলে দিলাম। আনোয়ার চৌধুরী বুঝেছে রেখা বেগম কিছু একটা করেছে, তাই তো নিজ স্ত্রীকে ডেকে বলেন, রেখা, রুমে এসো, কথা আছে। রেখা বেগম বিলাপ করতে করতে রুমের দিকে যায়। আজহান অরুণিমার হাত ধরে বলে, রুমে আসো, এখানে থাকতে হবে না। অরুণিমা হাত ছাড়াতে আজহানের হাত ধরা মাত্রই আজহান ধমকে ওঠে, রুমে আসতে বললাম না? আরও সকলের কথা শুনতে এখানে থাকতে চাও? আজহানের ধমকে কেঁপে ওঠে উপস্থিত সকলে। আজহানের ফুফু আয়েশা বেগম মিনমিন করে বলে, আজহান বাবা, ভাবির কথায় কিছু মনে করিও না, এখন তো সকলে আরুকে দেখতে আসবে, ও এখানে না থাকলে লোকে মুখে নিন্দা ছড়াবে। আজহান কাট কাট গলায় বলে, নিন্দা করবে করুক, তবু আমার বউকে কারো কটু কথা শোনাতে রাখতে পারবো না, আর কারো কথার অপেক্ষা করে না। অরুণিমার হাত ধরে রুমের দিকে নিতে লাগে, তবে অরুণিমা নাখোশ করে বলে যাবে না। আজহান রাগী চোখে তাকায় অরুণিমার দিকে। যাবে না দেখে এক জটকায় কোলে তুলে রুমের দিকে হাঁটা ধরে। লিভিং রুমে উপস্থিত সকলে চাওয়াচাই করে। রুমের দরজা থেকে রেখা বেগম আজহানের অরুণিমা কোলে নেওয়ার দৃশ্য চোখে পড়তে চোখ বের হয়ে যাওয়ার উপক্রম হয়। চিৎকার করে বলে, এই মেয়ে আমার সুখের সংসার নষ্ট কইরা দিব রে। রাফিয়া মায়ের দিকে এগিয়ে গিয়ে বলে, চুপ থাকো তো মা, আহ, ব্যথা পাচ্ছি, আমার উপর থেকে সরুন তো। এই মেয়ে, এই সব সময় এমন সরুন তো করো না তো, সারাদিন আমার উপরে পড়ে থাকেন কেন? বিয়ে হলো 2 দিন, পরে থাকবো না তো কি করব? আজহানের সাথে তর্কে না ফেরে অরুণিমা ধাক্কা দিয়ে আজহানকে নিজের উপর থেকে সরায়।
আলঝানার হয়তো তা পছন্দ হলো না। বিরক্তের সাথে রাগ নিয়ে এক জটকে অরুণিমাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। অরুণিমার মনে হয় এক বাহু অন্য বাহুতে ঢেবে যাবে, এত জোরে কেউ জড়িয়ে ধরে। আজহান কোনো প্রকার কিছু না বলে অরুণিমার শাড়ির আঁচল খুলে ফেলে, একেবারে অরুণিমার উপরে উঠে ঠোঁট ঠাকায়, রীতিমতো কামড় দিতে লাগে। অরুণিমা ব্যথায় বলে ওঠে, কামড় কেন দেন বলুন তো? ব্যথা লাগে না বুঝি? আমাকে ধাক্কা দেওয়ার সময় মনে ছিল না? এবার সহ্য করো। কথা শেষে আজহান আবার কামড় দেয়। অরুণিমা ব্যথায় মৃদু আর্তনাদ করে বলে, আহ প্লিজ কামড় দিবেন না, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে তো। আজহানের হয়তো একটু মায়া হলো। কামড় দেওয়া বাদ দিয়ে স্ত্রীর ঠোঁটে নিজে ঠোঁট দিয়ে আলতো করে স্লাইড করতে লাগলো। এত সময় অরুণিমা আবেশে এক হাত দিয়ে আজহানের পিঠ জড়িয়ে ধরে, অন্য হাত দিয়ে আজহানের চুল খামছে ধরে, নিজেও আজহানের সাথে তাল মিলাই। আজহান যেন আকাশে চাঁদ হাতে পেয়ে গেল। অরুণিমাকে রেসপন্স করতে দেখে অরুণিমার মাথার নিচে হাত দিয়ে চুল খামছে ধরে আরও গভীরভাবে চুম্বন করতে লাগে। দুজনেরই শ্বাসে ভারী হয়। অরুণিমা জোরে জোরে শ্বাস নেয়। আজহান অরুণিমার ঠোঁট বেয়ে গলাতে নামে, পরপর আরও নিচে। আজহানের হাত অরুণিমার স্পর্শকাতর স্থানে বিচরণ করতে লাগে। অরুণিমা আজহানের গলায় কামড় দেয়। আজহান বারণ করে না, বরং অরুণিমার মাথা চেপে ধরে। দুজনেই যখন বেসামাল, তখন দরজায় কেউ একজন কড়া নাড়ে। আজহানের মেজাজ চাঙ্গে উঠে যায়। দরজার দিকে পাত্তা না দিয়ে অরুণিমার পেটে কামড় দিতে আবারও কড়া নাড়ে কেউ। অনবরত এমন বিরক্তকর জিনিস দেখে আজহান উঠতে যায়। অরুণিমা আজহানের গলা জড়িয়ে ধরে বোঝায়, যেও না। কিন্তু দরজার ওপারের আওয়াজ ভারী হতে লাগে। আজহানের না উঠে উপায় নেই। অরুণিমার উপর থেকে সরে শাড়ির আঁচল ঠিক করে শরীরের সাথে পেঁচিয়ে দেয়। অরুণিমার উপর থেকে সরে উঠেন দাঁড়ায়। রাগে পাশের দেয়ালে সজোরে একটা ঘুষি মারে, হাত কিছুটা থেতলে যায়। শার্ট পরতে দরজা খুলে দেয়। দরজার ওপারে রাফিয়া দাঁড়ানো। অন্য কেউ হলে হয়তো কয়েকটা কথা শুনিয়ে দিত, কিন্তু বোন জন্যে কিছু বলতে পারে না। রাফিয়াকে কিছু জিজ্ঞাসা করতে হয় না, নিজেই বলে, ভাইয়া খাবার খেতে ডাকছে আম্মু। আজহান পোষ করে শ্বাস ছাড়ে, আস্তে করে বলে, আসছি। রাফিয়া চলে গেলে আজহান অরুণিমার কাছে গিয়ে আলতো করে বলে, চলো, খেতে ডাকছে। অরুণিমা কিছুই বলে না, আগের ন্যায় শুয়ে থাকে। আজহান অরুণিমার হাত ধরতে গেলে অরুণিমা এক জটকায় হাত ছড়িয়ে দেয়। আজহান স্ত্রীর অভিমান বুঝতে পারে, কপালে চুমু দিয়ে বলেন, চলো রাগিনী, খাবার খেতে হবে। রেখা চৌধুরী কাজের মেয়েটার হাত থেকে খাবারের বাটি নিয়ে কিছুটা খাবার আলাদা করে রাখে। মায়া মেয়েটা রেখা চৌধুরীর কাছে অবাক হয়, বিস্মিত হয়ে প্রশ্ন করে, আলাদা করে রাখা খাবার কি করবেন আপা? রেখা চৌধুরী বিরক্ত হয়ে বলে, তোদের নতুন বউরে খাওয়াবো। মায়া অবাক হয়, কিন্তু আর কোনো প্রশ্ন করার সাহস পায় না। মায়া চলে যায় সেথা থেকে। মায়া যেতে রেখা চৌধুরী খাবারের বাটির মধ্যে গুঁড়ামরিচ দিতে দিতে বলে, এই সংসার থেকে আমি তোরে তাড়িয়েই ছাড়বো মা কি। সকলে খাবার টেবিলে খেতে বসেছে। মায়া আর রেখা চৌধুরী সকলকে খাবার বেড়ে দিচ্ছে। অরুণিমার পাশে রাফিয়া বসেছে। সে ভাবি পেয়ে বহু খুশি, তাই তো ভাইকে সরিয়ে দিয়ে নিজেই বসেছে। আজহার রাফিয়ার পাশে বসা, শাড়ির আঁচল দিয়ে অরুণিমার মুখে থেকে শুরু করে হাত গলা সবে ঢাকা, শুধু ডান হাতের কিছুটা অংশ বেরিয়েছে চামচ ধরার কারণে। রাফিয়া খেতে খেয়াল করে অরুণিমার হাতে রেশেস বের হয়েছে, মূলত সেসব আছড়ের দাগ। রাফিয়া অরুণিমাকে জিজ্ঞেস করে, ভাবি তোমার হাতে কি হয়েছে? অরুণিমা ভয়কে যায়, তাড়াহুড়ো করে হাত ডাকতে লাগে। রাফিয়ার কথা সকলে শুনেনি, তাই ভেবে অরুণিমা স্বস্তি পায়। অরুণিমাকে হাত ডাকতে দেখে রাফিয়া হাত ধরে ফেলে। শাড়ির আঁচল সরে দেখে আরও অনেক র্যাশেস। পুরো আঁচল সরালেন, দেখতে পায় মুখও র্যাশ বের হয়েছে। এবার রাফি চিৎকার করে বলে, ভাইয়া ভাবির এসব কি হয়েছে তো? আজহান রাফিয়াকে আর বলতে না দিয়ে তার মুখ চেপে ধরে। রাফিয়ার মুখে হাত রেখেই আশেপাশে তাকায়, সকলেই ছাওয়াছাই করছে। আজহান সকলের দিক থেকে চোখ সরিয়ে অরুণিমার দিকে তাকায়। অরুণিমার লজ্জায় জড়সড় হয়ে বসে আছে। আজহান রাফিয়াকে ফিসফিস করে বলে, আর একবার এসব বললে উষ্ঠা মেরে উগান্ডা পাঠিয়ে দিব দেখিস। রাফিয়া কিছু বলতে চায়, কিন্তু বয়ের হাতের মধ্যে মুখ থাকায় কিছুই বলতে পারে না। আনোয়ার চৌধুরী কেসে বলেন, চুপচাপ সকলে খাবার খাও। আজহানও রাফিয়াকে ছেড়ে খাবারে মনোযোগ দেয়।
রেখা বেগম এত সময় এসব দেখেও কিছু বলছিলেন না। এখন যখন খাবারের মনোযোগ দিয়েছে তখন প্রথমে রাফিয়াকে তরকারি তুলে দেয়, তারপর গোপনে বাটি চেঞ্জ করে অরুণিমাকে জাল দেয়া তরকারিটা দেয়। অরুণিমা অত শত না ভেবে খাবার মুখে দেয়। এক লোকমা মুখে দিয়ে অরুণিমার অবস্থা খারাপ, চোখ দিয়ে অজোরে পানি পড়তে লাগে, নাক চোখ লাল হয়ে বিহাল দশা। পানি খায় কমার আশা 1 গ্লাস 2 গ্লাস, কিন্তু তাতে কোনো কাজই হয় না। আজহান দেখার সাথে সাথে ছেড়ে উঠে দাঁড়ায়। অরুণিমার কাছে গিয়ে বিচলিত হয়ে বলে, কি হয়েছে জানু? আজহানের সম্বোধনে আনোয়ার চৌধুরী কেসে ওঠেন। রেখা বেগম রাগে ফুঁসতে থাকে। মায়া চোখ মুখ কুঁচকে তাকায়। রাফিয়া ভাইয়ের পানে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর রাফিয়ার ফুফু আয়েশা বেগম মুখে হাসি নিয়ে তাকায়। আজহান সেসবের পাত্তা দেয় না। অরুণিমাকে আবার জিজ্ঞাসা করে, কি হয়েছে পাখি? অরুণিমা কোনো রকমে বলে, জাল জাল। আজহান খেয়াল করে অরুণিমার চোখের পানি তার হাতে পড়ছে, বুঝতে পারি খুবই জাল হয়েছে। আজহান বলে, তুমি যে এত ঝাল কম খাও সেটা আগে বলনি কেন? অরুণিমা কাঁদতে কাঁদতে বলে, আমি কম ঝাল খাই না, এটাই বেশি ঝাল। আজহান একবার অরুণিমার খাবার প্লেটের দিকে তাকায়। খাবারটা বেশি লাল টকটকে মনে হলে হালকা একটু মুখে তুলে নেয়, সাথে সাথে চোখ লাল হয়ে যায় আজহানের। পানি খেয়ে চিৎকার করে বলে, আমার আর ওর খাবার আলাদা কেন? কোন শুয়োরের বাচ্চা রান্না করেছিস? সামনে আয়। মায়ার ভয়ে অবস্থা খারাপ, জড়সড় হয়ে সামনে এসে বলে, ভাইজান আমি রাঁধছি। আজহান গর্জে উঠে বলে, আমার বউয়ের খাবার আলাদা করে রাঁধছিস কেন? ভাইজান বাবির খাবার বড় মা রাঁধছে। আজহান উপনি চোখে রেখা বেগমের দিকে তাকায়, যে তখনও নির্দ্বিধায় খাবার চিবুচ্ছে। আজহান অরুণিমার খাবারের প্লেট ফ্লোরে ফেলে দেয়। খুব ভালোই বুঝেছে রেখা বেগম এসব ইচ্ছে করে করেছে, কিন্তু কিছু বলে না। অরুণিমার জাল কমাতে সকলের সামনে অরুণিমার ঠোঁট আঁকড়ে নেয় কিছুক্ষণ যাবৎ অরুণিমার ঠোঁট চুষে। বাকি সকলের লজ্জায় মাথা নিচু করে খাওয়া শুরু করেছে। আজহান প্রায় 5 মিনিট পর অরুণিমার ঠোঁট ছেড়ে বলে, এখন ঠিক লাগছে জান? অরুণিমা কাঁদতে কাঁদতে মাথা হেলায়, যার মনে আজহান অস্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আজহান অরুণিমাকে চেয়ার থেকে তুলে প্রথমে নিজে বসেন, তারপর অরুণিমাকে নিজের কোলে বসিয়ে আবার নতুন করে খাবার নেয়, নিজেও খায়, অরুণিমাকেও খাইয়ে দেয়। খাবার খাওয়া শেষ করে আজহান অরুণিমাকে কোলে করেই রুমে গিয়ে নিয়ে এসেছে। অরুণিমার ঠোঁট কাটার সাথে সাথে ঝালের কারণে এখনও জ্বলছে। আজহান ফ্রিজ থেকে বরফ এনে অরুণিমার ঠোঁটে ঘষে দেয়। অরুণিমা অবাক হয়, এই মানুষটার তাকে কতই না যত্ন করে, কত খেয়াল রাখে, কিন্তু এই মানুষটাকেই বিয়ের প্রথম দিন কেমন ভুল বুঝেছিল। অরুণিমার এখন পুরাতন প্রেমিকের কথা মনে পড়ে না, পড়বেই বা কী করে? আজহার নামক আজরায়েল তার এই একটুর জন্য একা ছাড়লে তো পারত। অরুণিমাকে নিজের থেকে মনে হয় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আজহান বলে, কি প্রেমে পড়ে গেলা নাকি? অরুণিমার লজ্জায় দৃষ্টি সরিয়ে নেয়। আজহান বরফ পেন দিয়ে বলে, রেস্টে নাও, আমার অফিসে যেতে হবে। অরুণিমার কি মন খারাপ হলো? হ্যাঁ, হলোই তো। 2 দিন বিয়ে হয়েছে, এর মধ্যে একটু সময়ও আজহান অরুণিমাকে একা ছাড়েনি। আজ চলে যাচ্ছে অফিসে, মন তো খারাপ হবেই। মন খারাপ হলো অরুণিমা তা প্রকাশ করে না। সে প্রকাশ না করলে কি হবে? আজহান ঠিকই বুঝে যায়। বাঁকা হেসে বলে, মিসেস তীর্থ, মন খারাপ করিয়েন না, জলদি চলে আসবো, দরকার হলে সব কাজ বাবাকে দিয়ে আসবো। অরুণিমা দূরে পড়ে প্রচুর লজ্জা পায়। আজহান অরুণিমার লজ্জা দেখে বলে, আমার ডার্ক চকলেটটা আর একটু খেতাম, কিন্তু চকলেটের যে কেটে গেছে, খেলে কষ্ট পাবে। অরুণিমার মন ছিল লজ্জায় মাটিতে মিশে যেতে। মুখ গলার সাথে লাগিয়ে রেখে আজহান শার্ট পরতে পরতে বলে, তোমার কলেজে ভর্তি হতে হবে না? অরুণিমার মনে পড়ে এসএসসি দিয়েছে, আর না পড়লেই মানুষ মূর্খ বলবে, তাই মাথা নাড়িয়ে বোঝায় হ্যাঁ। আজহান অরুণিমার কপালে চুমু খেয়ে অফিসের উদ্দেশ্যে চলে যায়। যাওয়ার সময় রাফিয়াকে বলে যায় বাবির সাথে থাকতে। দুপুর গড়িয়েছে সবে, অরুণিমা দিন কাটছে না আজহানকে ছাড়া। এক মনে ভাবছে একটা কল করবে, কিন্তু পরে ভাবছে নতুন বউ কল করলে কেমন দেখায়, তা ভেবে কল করতে পারতেছে না। ফোন হাতে নিয়ে বসা মাত্র রেখা বেগম রুমে আসে।
কোনো নাক নক না করে অরুণিমা একটু বয়কে যায়, শাশুড়িকে দেখে মাথায় কাপড় দেয়। তা দেখে রেখা বেগম বলে, হয়েছে হয়েছে, আর কাপড় দিতে হবে না মাথায়, আমার ছেলেটারে জাদু করে এখন আসছে আমার সামনে ভালো শাস্তি। রেখা বেগমের এমন কথা অরুণিমা শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে, কোনো উত্তর করে না। রেখা বেগম আবারও বলেন, এই মেয়ে সত্যি কইরা কও তো, বিয়ের আগে তীর্থর লগে কয়বার শুইছ? অরুণিমা আকাশ থেকে পড়ে, সে তো বিয়ের আগে আজহানকে চিনতই না, শুভ কেমনে? বিচলিত হয়ে বলে, আম্মু আমি তো ওনাকে চিনতামই না। হয়েছে হয়েছে, ডঙের কথা বাদ দাও, আমি জানি কি কি করছো, তা না করলে কি তীর্থ তোমায় বিয়ে করার জন্য পাগল হয়? অরুণিমা আরও অবাক হয়, আজহান তারে বিয়ে করতে পাগল কেন হবে? বিয়ে আগে তারা কেউ কাউরে চিনতই না। অরুণিমা কিছু বলবে তার আগে রাফি এসে বলে, আম্মু তুমি আবার শুরু করছো, তীর্থভাই জানলে কি করবে জানো? রেগে রেখা রেখা বেগম মাছি তাড়ানোর মতো করে বলে, আরে জানবে না, রাফিয়া কিছু বলবে। তার আগে অরুণিমার ফোন বেজে ওঠে। অরুণিমা ফোন ধরবে কি কি না ভাবতে থাকে। অরুণিমার এমন অবস্থা দেখে রাফি অরুণিমার ফোন বিছানার উপর থেকে তুলে হাতে নেয়, দেখে আজহান কল করেছে। রাফিয়া নিজেই কল রিসিভ করে অরুণিমার কানে ধরে বলে, ভাইয়ার কল। অরুণিমা কানে ফোন নিতেই কথাগুলো দলা ফাঁকিয়ে এলো, খুব করে কান্না করতে মন চাইলো। এত কথার রাগ আজহানের উপর ঝাড়তে ইচ্ছে হলো, কিন্তু পারল না। ফোন কানে রেখে কথা বলতে না দেখে আজহান নিজেই বলে, মিসেস তীর্থ। অরুণিমা কেঁপে ওঠে, তবুও কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। রাফিয়া ভাবির অবস্থা বুঝে মাকে বলে, চলো মা, ভাবি ভাইয়ের সাথে কথা বলুক। রেখা বেগম রেগে বলে, তো তোর ভাবি কি আমি কথা বলতে বারণ করেছি? ভাবি চামচা কোথাকার। রাফিয়ার রাগ হয়, কিন্তু মায়ের কথার উপর কিছু বলতেও পারে না। আজহান উপর থেকে ডাকে, মিসেস তীর্থ। অরুণিমা চুপ। আজহান আবার ডাকে, মিসেস তীর্থ। এবার অরুণিমা আস্তে করে বলে, আজহান মায়ের কথা শুনেছ হয়তো, তাই তো বলে, আমি আসছি, তুমি কান্না করিও না ময়না। এবার অরুণিমা চোখে জমে থাকা পানিটুকু গাল বেয়ে টুক করে পড়ে। আজহান বলে, লাইন কেটো না, আমি 5 মিনিটের মধ্যে আসছি। অরুণিমা লাইন না কেটে কানে থেকে ফোন সরায়। রেখা বেগম চোখ মুখ কুঁচকে প্রশ্ন করেন, কি কি বলল আপনার স্বামী? অরুণিমা ধীর গলায় বলে, কিছু না। রেখা বেগম অরুণিমাকে বেশ কথা শোনায়। সুযোগ পেয়েছে, সেটা কি হাতছাড়া করবে? প্রায় 7 মিনিটের মাথায় আজহান বাড়িতে প্রবেশ করে। রেখা বেগম অরুণিমাকে বলছিলেন, টাকাওয়ালা পোলা তো ভালোই জুটাইলা, তা এমনভাবে আরও কয়জন রে জুটাইছ? তৎক্ষণাৎ রুমে প্রবেশ করে আজহান। মায়ের লাস্ট কথাটা সে শুনেছে। বইয়ের চোখে পানি দেখে দ্রুত অরুণিমার কাছে যায়। অরুণিমার 2 কাঁধ ধরে বলে, কান্না করো না পাখি, আমি চলে এসেছি। আজহানকে অসময়ে দেখে রেখা বেগম বিড় করে বলে, এই আবার আসছোস কই থেকে? আজহান নিজেরা বাহু ডোরে অরুণিমাকে আবদ্ধ করে বলে, খবরদার, যদি আমার বউকে একটা কথাও শুনিয়েছেন আপনি, ফল মোটেও ভালো হবে না। রেখা বেগম বিরক্তিমাখা ভাব নিয়ে বলে, আমি তোমার বউকে কিছুই বলিনি, শুধু শুধু কাঁদতেছে। আমার বউ শুধু শুধু কান্না করার মানুষ নয়। এরপরে আমার বউরে কিছু বললে আপনার আর এ বাড়ি থাকা হবে না বলে রাখলাম। রেখা বেগম কিছু বলবে তার আগে আজহান বলে, এখন যান, আমি আমার বউকে আদর করব। রাফিয়ে চলে যায়, কিন্তু রেখা বেগম দাঁড়িয়েই থাকে। রেখা বেগমকে তাও দাঁড়িয়ে থাকতে দেখে আজহান আবার বলে, আচ্ছা থাকেন তাইলে, আমি আপনার সামনেই আমার বউরে আদর করতেছি, দেখুন আর মজা নিন। এবার রেখা বেগম রাগে গজগজ করতে করতে চলে যায়। আজহান দরজা লাগিয়ে অরুণিমার কাছে আসে। অরুণিমা তখনও কাঁদছে। আজহান চোখের পানি মুছে দিয়ে বলে, আমার আদর পাচ্ছে জানো? অরুণিমা তড়িৎ গতিতে তাকায়, বিরক্ত হয়ে বলে, এখন বিকেল, সো হোয়াট? অরুণিমা আবার কিছু বলবে, কিন্তু আজহান ঠোঁটে হাত স্লাইড করতে করতে বলে, এখন এটা খাবো না, অন্যটা খাবো, বেশি ব্যথা দিব না, প্রমিস। অরুণিমা অবাক, পাগল পাগল টাগল নাকি এই লোক? আজহান অরুণিমাকে একটানে নিজের
সাথে মিশিয়ে নেয়। গায়ে থেকে অরুণিমার ওড়না খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। অরুণিমার ড্রেসের পিঠের সাইডে ডিজাইন করে কাটা পুরো ফিটিং দেখা যায়। ওড়না সরানোর কারণে তা দৃশ্যমান হয়েছে। পিঠের মধ্যে থাকা বিউটি স্পটটা রাতের আকাশে তারার মতো জ্বলছে। কিছুটা বলেই আছান সে বিউটি স্পটে ঠোঁট ডোবায়। কিস করলে অরুণিমা হাত দ্বারা জামা আঁকড়ে ধরে। কিছুক্ষণ থাকার পরে অরুণিমা ঘুরে আজহানকে ঝাপটে ধরে। আজহান হেসে অরুণিমার মুখে মুখ ডোবায়। তোমার সমস্যা কি? এত নরম কেন? তো কি করবো, আপনার জিনিস আমার ভাল লাগে না? সত্যিই ভালো লাগে না, নাকি মুখে মুখে ভালো লাগে না? চুপ থাকুন অসভ্য। একে তো বিকেলে পুরো শরীরে দাঁত বসিয়েছেন, আবার এখন আসছেন, সরেন তো। আজহান আর কিছু বলে না। অরুণিমা চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আজহান অরুণিমাকে কোলে নিয়ে বসে। তার হাতে ছুরি পড়াচ্ছিল, কিন্তু অরুণিমা তো নিজের মত তার আজহানের দেয় কিছুই নাকি পছন্দ হয় না। আজহান সেসবে পাত্তা না দিয়ে বলে, খাবারের টাইম হয়েছে, চলো গিয়ে খেয়ে আসি। অরুণিমা যাবে, কিন্তু তার আগে আজহানের স্টাডি টেবিলের নিচে একটা অ্যালবাম দেখতে পায়। নিচে হয়ে অ্যালবাম তুলবে, কিন্তু আজহান বাধা দিয়ে বলে, এসব দেখতে হবে না, আমার পার্সোনাল জিনিস। অরুণিমার যেন আজহানের কথা কর্ণপাতই হলো না। সে অ্যালবাম তুলে হাতে নেয়। আজহান অরুণিমার হাত থেকে নিতে নিলে অরুণিমা খাটের উপর উঠে পড়ে। হাতে নিয়েই অ্যালবাম খুলে সাথে সাথে বেশি ওঠা অরুণিমা ছবি একটা একটা করে পৃষ্ঠা উল্টায়। আটটা করে ছবি বের হয়। অরুণিমা পুরো অ্যালবামে শুধু নিজের ছবিই দেখতে পায়। শুধু লাস্টের পৃষ্ঠায় কী আছে সেটা দেখার আগেই আজহান অ্যালবাম কেড়ে নেয়। অরুণিমা সন্দেহ দৃষ্টিতে বলে, আপনি আমার ছবি কই পেয়েছেন? আজহান এক ব্রু উঁচিয়ে বলে, আমি তোমার হাজবেন্ড মিসেস তীর্থম। অরুণিমা এত সময় ধরে আটকে রাখা দমটা ছেড়ে বলো, ওহ, আমি তো ভুলেই গেছিলাম। অরুণিমা দ্রুত হেঁটে নিচে নামতে লাগে। এক প্রকার দৌড়াচ্ছে সে। হঠাৎ মধ্যে সিঁড়িতে এসে পা থমকে দাঁড়ায়। চলার শক্তি কমে আসে, কপালে সূক্ষ্ম ব্যাস পড়ে। একবার পেছনে তাকিয়ে দেখা আজহান ধীরে সুস্থ আসছে। আজহানকে দেখে ভিড় করে বলে, উনি আমার বর তো, মাত্র কয়েকদিন হলো, তাহলে এত এত ছবি কেমনে পাইল? অরুণিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আজহান অরুণিমার কাঁধে হাত দিয়ে বলে, কি হয়েছে, দাঁড়িয়ে আছো কেন, চলো। অরুণিমা আজহানের হাতের দিকে তাকায়, যেটা তার কাঁধে অবস্থান করছে। সেই দিকে তাকিয়ে হাঁটতে নিয়ে হোঁচট খায়। আজহান স্ত্রীকে সামলে নেয়। নিচে গিয়ে দুইজন পাশাপাশি চেয়ারে বসে কাজের মেয়ে মায়া খাবার বেড়ে দিতে লাগলো। আজহান বলে, আমাকে বেড়ে খাওয়াতে হবে না, আমাকে বেড়ে দেওয়ার জন্য আমার বউ আছে। রাফিয়া ফেল করে তাকিয়ে থাকে ভাইয়ের পানে। রেখা বেগম মুখ কায়ালু করে বসে আছে। আজহান অরুণিমাকে খাবার বেড়ে দিতে বললে অরুণিমা কিছু না বলে খাবার তুলে দেয়। অরুণিমা নিজেও খাবার প্লেটে নেয়। আজহান অরুণিমাকে খাওয়া হাতে বাধা দিয়ে বলে, পরে খাও। অরুণিমা অবাক হয়, কিন্তু কিছু বলে না। আজহান অরুণিমার প্লেট থেকে খাবার নিয়ে খেয়ে দেখে সব ঠিক কিনা। যখন দেখে ঠিক আছে, তখন অরুণিমাকে খেতে বলে। অরুণিমা অবাক হয়, তাকিয়ে থাকে। অবাকের সাথে সাথে একটু খুশিও হয়। মুচকি হাসি দিয়ে ভিড় করে বলে, যতটা ভেবেছিলাম ততটাও খারাপ না। অরুণিমার ভিড় করে বলা কথা আজহান না শুনলেও প্রকৃতি ঠিক শুনে ফেলে। আজ প্রকৃতি অরুণিমার খুশিতে খুশি হয়ে গিয়ে গেয়ে ওঠে, যেন প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। খাওয়া শেষে অরুণিমা রুমের দিকে যেতে নিলে আজহান বলে, আসো, আজ তোমায় বাগান দেখায়। অরুণিমা অবাক হয়ে বলে, এই রাতে বাগান দেখব? আজহান অরুণিমার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, আরে আসোই না, বহু গাছ আছে। অরুণিমা না পেরে আজহানের সাথে যেতে হয়। বাগানে গিয়ে দেখে সত্যি অনেক রকমের ফুল গাছ, ফল গাছ, সাথে কিছু নাম না জানা গাছও, মেহগনি গাছও রয়েছে। এত রকমের গাছ দেখে অরুণিমার বিকেলে হওয়া মন খারাপটা নিমিষেই দূর হয়ে যায়। ফুল হাতে ধরে দেখতে লাগে গ্রান নেয়। পাশে ফিরতে দেখে আজহান মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে। অরুণিমা লজ্জা পায়। আজহানকে পাশ কাটিয়ে যেতে নিয়ে দেখে দুইটা গাছের মাঝে কি যেন করা। হাত দিয়ে দেখিয়ে কৌতূহলেই জিজ্ঞেস করে, আচ্ছা ওটা কি? আজহান অরুণিমার হাত অনুসরণ করা গাছের দিকে তাকায়। গ্রাম গরমের সময় বাহিরে বসার জন্য বাঁশ দিয়ে ছোট্ট দোলনার মতো করে বানায়। সেটাই তাদের বাড়িতে দুইটা গাছের উপর বানিয়েছে।
অনেক ডালপালা থাকায় তা ভেঙে পড়ার ভয় নেই। আজহান অরুণিমার কৌতূহল দেখে বলল, ওখানে উঠবে? অরুণিমা এক কথাতেই রাজি হয়ে যায়। গাছের ওপাশ থেকে কাঠের সিঁড়ি নিয়ে প্রথমেই নিজে উঠে, তারপর হাত এগিয়ে দিয়ে বলে, আসো। অরুণিমা আজহানের হাত ধরে উঠে পড়ে। মাচার উপরে বসে পা ঝুলিয়ে দেয় অরুণিমা। আজহান তার পাশে বসে পা ঝুলিয়ে দেওয়ার কারণে অরুণিমা এক পায়ে জুতো খুলে পড়ে যায়। অরুণিমা হা করে থাকে, মিনমিন করে বলে, আমার জুতা নিচে গেলে নিও, এখন থাকো। তারপর আবার কিছু সময় নীরবতা, দুজনেই চুপ করে থাকে। অরুণিমা কিছুই বলতে চায়, কিন্তু সাহস করে বলতে পারছে না। কিছুক্ষণ পরে আজহান নীরবতা ভেঙে বলে, বউ। অরুণিমা আস্তে করে বলে, বউ আমার বাসর বাসর পাচ্ছে। আপনি পাগল? আমরা গাছের উপরে বসা, এটা গাছ না মাছা বলে এটাকে পাগল? ওই একই হলো, যা মন চাই হোক, এখন আমার বাসর পাচ্ছে। অরুণিমাকে কিছু বলতে না দিয়ে আজহান অরুণিমাকে নিচে রেখে তার উপর শুয়ে পড়ে। অরুণিমা অবাক হয়, এইখানে কেউ এসব করে? কিন্তু কিছু বলতে পারে না। আজহান টান দিয়ে অরুণিমার ওড়না খুলে একেবারে নিচে ফেলে দেয়, কিন্তু নিচে পড়ার আগেই ডালের সাথে আটকে যায়। সেসবে পাত্তা না দিয়ে আজহান অরুণিমার পেটে কামড় দেয়। রাতের অন্ধকারে সব কিছু কালো ছায়ার মতো লাগছে। এই অন্ধকার রাতটাকে উপেক্ষা করে আজহান অরুণিমাতে উন্মাদের মতো মজে আছে। অরুণিমা ব্যথায় মৃদু আওয়াজ করছে। আজহানকে এতটা উন্মাদ হতে দেখে অরুণিমা নিজের কষ্টটা ধামাচাপা দেয়। আজহানকে এতটা উন্মাদের মতো আচরণ করতে অরুণিমা কখনোই দেখেনি। অরুণিমা চোখ বেয়ে গড়িয়ে পড়ে মিলনের জল। অরুণিমা আজহানকে জড়িয়ে ধরে বড় বড় নয় ডাবিরে দেয় আজহানের পিঠে। লজ্জায় মুখ লুকায় আজহানেরই বুকে। আজহান পাশে থেকে অরুণিমার ওড়না নিয়ে তাকে ডেকে দেয়। অরুণিমা বিস্মিত হয়। মাত্রই উন্মাদের মতো আচরণ করা ব্যক্তি কি করে এখন এসব করছে? অরুণিমাকে কোলে নিয়ে আজহান বলে, রুমে যাব। অরুণিমা কিছুই বলে না। আজহান অরুণিমাকে কোলে নিয়ে নিচে নামে। তারপর অরুণিমার পরে যাওয়ার জুতাটা নিয়ে যায়। বসার ঘর অন্ধকার থাকায় কেউ তাদের এই অবস্থায় দেখতে পারে না। আজহান রুমে গিয়ে সোজা অরুণিমাকে বিছানায় শুইয়ে দেয়। তার উপর নিজে শুয়ে পড়ে। অরুণিমা এত সময় বুঝতে পারে কেন আজহান চলে আসলো। আজহানের বর অরুণিমা নিতে পারে না, পারে না জন্য বলে, সরুন না, আপনি ভারী অনেক। আজহান নেশাতুর কণ্ঠে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, সবসময় এমন করো কেন? আমারে আমার কাজ করতে দিতে পারো না ঠিকমতো? অরুণিমা আর কিছুই বলে না, বাধাও দেয় না আজহানকে। আজহান নিজের মতো করে নিজের নেশা মেটায়। চারিদিকে ফজরের আজান হচ্ছে। আজহান অরুণিমার থেকে সরে গিয়ে বসে। ব্যথায় অরুণিমার শরীর অবশ হয়ে এসেছে প্রায়। আজহান পাশে থাকা কম্পিউটার অরুণিমার গায়ে জড়িয়ে দেয়। কপালে আলতো করে চুমু খেয়ে বলে, বেশি ব্যথা দিয়ে ফেলেছি? সরি, আমি এত ব্যথা দিতে চাইনি পাখি। অরুণিমা নীরবে তাকিয়ে থাকে স্বামীর প্রাণে। কিছুক্ষণ আগেও কেমন করে তার মাঝে মুজেছিল। আজহান অরুণিমাকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। সারা রাতের মিলন শেষে গোসল করতে নিয়ে দুজনে শরীর জ্বলে ওঠে। অরুণিমার শরীরে আজহানের হাতের আঁচড়, আর আজহানের শরীরে অরুণিমার হাতের আঁচড় লেগেছে। ক্ষত জায়গায় পানি লাগতে অরুণিমার শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। আজহান স্ত্রীকে সামলে নেয়। খাওয়া শেষ করে আজহান পেনকিলার খাইয়ে দেয় অরুণিমাকে, সাথে কিছু মলম লাগিয়ে দেয় ক্ষতস্থানে। অরুণিমাও আজহানের ক্ষততে মলম লাগিয়ে প্রশ্ন করে, আচ্ছা, আপনি আমার এত এত ফটো কই পাইছেন? আজহানের আগের মতো উত্তর, আমি তোমার স্বামী। হ্যাঁ, সেটা আগে ছিলেন না, এখন হয়েছেন। আর ওই পিকগুলো অনেক আগের। এইসব ফটো আমি কখনো উঠিনি। আজহান কিছু বলবে তার আগে দরজায় নক করে কেউ। আজহান বিরক্ত হয়, হৃদয়ে কুঁচকে তাকায় দরজার পানে। এখনো ভোরের আলো পুরোপুরি ফোটেনি, তার মধ্যেই দরজাতে এমন ঠোক ঠোক ফেটানো আজহানের পছন্দ হলো না। বিরক্ত নিয়ে দরজা খুলে দেয়। সামনে কাজের মেয়ে মায়া দাঁড়ানো। মায়াকে দেখে বিরক্ত হয়ে আজহান প্রশ্ন করে সহসা, কি চাই? বাবিমণিকে বড়মা ডাকছেন। এখন কেন ডাকছে তা তো জানি না, আমায় শুধু বলল যেন ডেকে নিয়ে যায়। এখনও যাবে না? মায়ার আর কিছু বলার প্রয়োজন হয়নি। অরুণিমা নিজেই উঠে এসে বলে, আরে আপনি থামুন, আমি যাচ্ছি। আজহানকে আর কিছু বলতে না দিয়ে অরুণিমা ব্যথাতুর শরীর নিয়ে চলে যায়।
হাঁটতে কষ্ট হলেও তা বুঝতে দেয় না। নিচে গিয়ে দেখে শাক এনেছে। এত সকালে শাক দেখে অবাক হয়। মায়াকে উদ্দেশ্য করে বলে, এত সকালে এসব কেন? বড় মা, আপনার এসব বাস ফের কইছে। অরুণিমা কিছু না বলে শাকে বাঁচতে লাগে। আজহান সিঁড়িতে দাঁড়িয়ে সব দেখছে। রেখা বেগম এসে অরুণিমার চুল ভেজা দেখতে পায়। মুখ ভাঁকা করে বলে, হ্যাঁ, বাতারের সাথে শোয়া ছাড়া আর কিছু কি পারেন ম্যাডাম? অরুণিমার মনে হলো তার এসব শোনার চাইতে তার কানে কেউ সীসা গলিয়ে ঢেলে দিলেও ভালো হতো। মনে মনে অনেক কিছুই ভাবে, কিন্তু বলে না। রেখা বেগমের কথা শুনে উপর থেকে আজহান বলে, মায়া, আমি কিন্তু উপরেই আছি। রেখা বেগমকে উদ্দেশ্য করে বলা কথাটা সে বুঝতে পারেন। আজহানের সাথে লেগে লাভ নেই বুঝে সেখান থেকে চলে যায়। অরুণিমা শাক বাঁচতে বাঁচতে হাত চুলকাতে থাকে। হাত দুইটা শাকের মধ্যে থেকে তুলে দেখে ফুলে গেছে। চোখ বড় বড় হয়ে যায়। এত জায়গায় জায়গায় ফুলে যাওয়ার কারণ বুঝতে পারে না। প্রচুর চুলকানি আর জ্বালানি হতে লাগে। আজান উপর থেকে দেখে দৌড়ে নিচে আসে। অরুণিমার হাত ধরে বলে, এসব আর ছুঁয়ো না, আমি দেখছি। ফ্রিজ খুলে আইস কিউব বের করে অরুণিমার হাতে দেয়। নিজে গ্লাভস নিয়ে শাকে হাত দেয়। যেমনটা ভেবেছিল তেমনটাই হয়। শাকের মধ্যে বড় বড় দুইটা বিছুটি পাতা পায়। চিৎকার করে মায়াকে ডেকে বলে, আমার বউকে মারতে চাস? বিছুটি পাতা মিশিয়েছিস? মায়া ভয়ে ভয়ে বলে, আমি কিছু করিনি ভাইজান। মায়া কথা শেষে রেখা বেগমের দিকে তাকায়। মায়ার দৃষ্টি অনুসরণ করে আজহানা তাকায়। এমনভাবে তাকায় যেন চোখ দিয়ে রেখা বেগমকে ভস্ম করে দিবে। রেখা বেগম ডুকুসকে তাকিয়ে থেকে আজহান তার বাবার কাছে কল দেয়, কিন্তু রিসিভ হয় না। রাগে ফোন ছুঁড়ে ফেলে। রাগে সামনে থাকা টেবিল থেকে জগ নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে। হুঙ্কার ছেড়ে অরুণিমাকে বলে, আসতে বারণ করেছিলাম না, আসলি কেন? প্রথমবার আজহানের মুখে তুই শব্দ শুনে অরুণিমা ডুকরে কেঁদে ওঠে। হাতের ঝুলুনি এখন আর অনুভব হচ্ছে না আজহানের তুই ডাক শুনে। যদিও তারই ভুল, তাই বলে এভাবে তুই বলবে? অরুণিমাকে কাঁদতে দেখে আজহান একটু নরম হয় হয়তো। নরম কণ্ঠে বলে, বরফগুলা ধরো, আমি দেখছি। অরুণিমা বরফ ধরলে আজহান চিৎকার করে রাফিয়াকে ডাকে। যতক্ষণ না আসে ততক্ষণ একইভাবে ডাকতে থাকে। ঘুমের মধ্যে ভাইয়ের এমন চিৎকার করে ডাক শুনে রাফিয়া দরপড়িয়ে উঠে বসে। পায়ে জুতো না পরে নাইট ড্রেসটার উপরও কোনো রকম ওড়না দিয়ে বাহিরে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, তোর মাকে বল সে আমার বউয়ের পিছনে কেন পড়ছে। রাফিয়া কিছুই বোঝে না কি হয়েছে এখানে। অরুণিমার দিকে তাকিয়ে দেখে সে কাঁদছে। ছুটে ভাবির কাছে যায়। উৎকণ্ঠায় জিজ্ঞেস করে, ভাবি, তুমি কাঁদছো? কান্না করছো কেন? অরুণিমা হাতের দিকে তাকিয়ে দেখে বরফ চেপে আছে। নিচে শাক ছড়িয়ে ছিটিয়ে আছে। সামনে মায়া দাঁড়ানো আর রেখা বেগম নিজের দরজার সামনে দাঁড়ানো। রাফিয়া কিছুটা আন্দাজ করতে পারে। তারপরও ভাইকে জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাইয়া? আহসান তখন রাগে দুই হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। চোখ স্বাভাবিক লাল। রাফিয়া ভয় পায় ভাইকে। মায়াকে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে মায়া? মায়া রয়ে শয়ে বলে, শাকের মধ্যে বিছুটি পাতা ছিল, সেটা বৌমনির হাতে লেগেছে। রাফিয়া জিভ কেটে বলো, এমা, বিছুটি আসলে কি করে? আজহান রাফিয়ার কথার উত্তর না দিয়েই বলে, নিজের মাকে লিমিটের মধ্যে থাকতে বল, আমারে বাধ্য যেন না করে কোনো কিছুতে। রাফিয়া মায়ের পানে তাকায়, যে চোখ মুখ কুচকে এখনই স্টিল দাঁড়িয়ে আছে। রাফিয়ারা আর কিছু না বলতে দিয়ে আছেন অরুণিমাকে কোলে করে রুমে নিয়ে যায়। অরুণিমাকে রুমে রেখে আজহান টেরেসে যায়। সেখান থেকে অ্যালোভেরা একটা পাতা তুলে নিয়ে আসে। অরুণিমার হাতে তা লাগিয়ে দেয়। অরুণিমা কাঁদতে কাঁদতে এক সময় ঘুমের ঘোরে পাড়ি দেয়। আজহান অরুণিমার পাশে শুয়ে কপালে আলতো করে চুমো দেয়। টেবিলের উপর থেকে ফোন নিয়ে নিষ্ফিতার কাছে কল করে। বিয়ের প্রায় অনেক দিনই কেটেছে। আজ অরুণিমা জিদ করেছে বাবার বাড়ি যাবে। আজহান তাতে রাজি নয়। তার ভাষ্যমতে শ্বশুর বাড়ি গেলে তার কি হবে, বউ ছাড়া কেমনে থাকবে। কিন্তু অরুণিমা ছেড়ে দেবার পাত্রী নয়। চোখ মুখে গোর আমাবস্যা নিয়ে বলে, আপনিও চলুন, তাও প্লিজ আমার এটি যেতে দিন। আজহান তাতেও রাজি হয় না, বরং অরুণিমাকে বলে, রেডি হও, কলেজে ভর্তি করতে নিয়ে যাব। অরুণিমা রেগে বলে, ছি ছি, জীবনেও না। আপনি আমার বাসায় না নিয়ে গেলে আমি জীবনেও ভর্তি হব না।
সেটা বুঝলাম, কিন্তু সিসি এর মানে কি? আমি সিসির মতো কিছু বলেছি? আর নিমা আজহাটের শার্টের বোতাম ধরে কসলাতে কসলাতে বলে, নিচে চলুন না, কতদিন ওদের দেখি না। আমি তোমাকে আরও নিয়ে যাব না, কারণ তোমার এক্স থাকবে সেথায়, তাই। আর নিবা অবাক হয়ে বলো, ওর কথা তো আমি সেই কবেই ভুলে গেছি, নিয়ে চলুন না। আচ্ছা, রাতে নিয়ে যাব, রাতে নিয়ে যাব, যাও, এখনই নিয়ে চলুন না প্লিজ। আজহান রেগে বলে, আচ্ছা যাও, রেডি হয়ে আসো। আর নিমা আজহানের বুকে বাড়ি দিয়ে দৌড়ে ওয়াশরুমে যায়। আজহান গাড়ি ড্রাইভ করছে আর তার পাশে বসে রিলস দেখছে আরুণিমা। আজহান আরুণিমাকে একবার পরখ করে আবার সামনে তাকায়, সামনে চোখ রেখে বলে, যেখানেই যাও না কেন সব সময় যেন আমার পাশে পাই। আরুণিমা পাত্তা দেয় না। আজহান ভ্রুদয় কুচকে বলে, কাছে আসো। আরুণিমা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজহান আর কিছু না বলে সোজা আরুণিমাকে টেনে নিয়ে নিজের কোলের উপরে বসায়। আচমকা টানে আরুণিমার হাত থেকে ফোন পড়ে যায়, এমনভাবে টেনে কাছে নেয়াতে বিরক্ত হয়ে বলে, সমস্যা কি? তোমার সমস্যা কি? আমার দিকে তাকাচ্ছিলে না কেন? আপনার দিকে সব সময় তাকিয়ে থাকতে হবে নাকি? আমার দিকে তাকাতে না তো কি ওই রিলসের ছেলেদের দিকে তাকাবে? আজাইরা পাগল। আজহান আর কিছু বলে না। আর নিমার কোমরে এক হাত রেখে পিঠে মুখ গুজে গাড়ি ড্রাইভ করতে লাগে। আর নিমা নিজেও তেমন কিছু না বলে আজহানের মুখের দিকে মুখ করে বসে, গলা জড়িয়ে থাকে। ভাঙা রাস্তায় থাকায় জাকিতে আরুণিমা কোলের উপর থেকেই নড়ে ওঠে। আজহান চোখ বন্ধ করে ডোকগুলো আরুণিমা খেয়াল করে আজহান ঘামছে। হাত দিয়ে গলা পাশের গাম মুছে দিয়ে বলে, এই এসির মধ্যেও ঘামছেন কেন? আজহান রাগ টাগ ছাড়াই বলে, এখন জামা খুলতে না চাইলে চুপ করে বসে থাকো। আরুণিমা কিছু বুঝতে পারে না। আরুণিমাদের বাড়ির সামনে গাড়ি থামলে দুজনেই নেমে বাড়িতে প্রবেশ করে। সামনে আরুণিমার মা পারলে আজহান সালাম দিয়ে বলে সালাম দিয়ে বলে, আম্মু ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি ভালো আছো? আমিও ভালো আম্মু। আরুণিমা অবাক হয়, যে মানুষ নিজের মায়ের সাথে ভালো ব্যবহার করে না, সে তার মায়ের সাথে কত সুন্দর করে কথা বলতেছে। আজহান আবার বলে, আচ্ছা আম্মু, আমরা ফ্রেশ হয়ে আসছি, একটু কাজও আছে। আচ্ছা বাবা, যাও। রুমে গিয়ে আজহান দরজা লক করে দেয়। আরুণিমা সেদিকে খেয়াল না করে ওয়াশরুমের দিকে যেতে নিলে আজহান বলে, কোথায় যাচ্ছ? গাড়ির মধ্যে করা ব্যবহার ভুলে গেছে, সেটা উসুল করবো, আসো। আরুণিমা অবাক হয়ে বলল, মাত্র আসলাম, সকলের সাথে কথা বলে আসি, তারপর সব করিয়েন যান। জানতাম এমনই করবা, তাই তো আসতে দিতে চাইনি। হেই চুপ থাকেন, যান শাওয়ার নিয়ে নেন। এখন নিব না, রাতে একেবারে নিব। আপনি আসলেও একটা পাগল। হুম, তুম। অর্ধ কথা বলে আজহান থেমে যায়। আরুণিমা ব্রু কুঁচকে তাকিয়ে বলে, কি বলতে চাইছিলেন বলুন। কিছু না, বাদ দাও না, আপনি বলুন। আজহান আর আরুণিমার সাথে তর্ক করে না, সুন্দর করে নিজের বাহুডোরা আরুণিমাকে আবদ্ধ করে নেয়। শ্যাম্পু করা চুলের মাতাল করা গ্রানে মাতাল আজহান বলে, আর একটু কাছে আসবে প্লিজ। আজহানের এমন নেশাতুর বয়স শুনে আরুণিমারেও ঘোর লাগার অবস্থা। আজহান আরুণিমার উত্তরের অপেক্ষা করে না, হাঁটু মুড়ে বসে আরুণিমার সামনে হাত দিয়ে কোমরে চেপে ধরে উদরে ঠোঁট ডোবায়। সাথে সাথে আরুণিমার সারা শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। নিজেও আজহানের মাথা পেটের সাথে চেপে ধরে চুল খামছে ধরে। আজহান উষ্টু দিয়ে উদর স্লাইড করতে আরুণিমা অস্বাভাবিক শব্দ করে ওঠে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, আজহান। আরুণিমা আস্তে করে বলা কথাটা আজহানের সর্বশরীরে আবেশে ভরে ওঠে। প্রথমবার আরুণিমার মুখে নিজের নাম। অস্থির তো লাগবে। আজহান আরুণিমাকে টেনে নিজের উপরে বসিয়ে বলে, আর একবার বলো প্লিজ। আরুণিমা কিছু না বলে আজহানকে জড়িয়ে ধরে। এখন আজহানকে আর কে পায়? অরুণিমা নিজের মধ্যেকার উত্তেজনা দেখে নিজেই অবাক হয়। আজহানের সাথে থাকতে থাকতে তার মতো হতে শুরু করেছে সে। অরুণিমার গায়ের গন্ধ আজহান স্পষ্টভাবে পাচ্ছে, তাতে আরও মজে গেল। আর নরম মাংসে আজহানের পুরুষদণ্ড প্রবেশ করানোর সাথে সাথে অরুণিমা ব্যথায় কুকিয়ে ওঠে। আজহান স্ত্রীকে কোলে নিয়ে খাটের উপরে উঠে। আজহানের সাথে অরুণিমাও আজ মজেছে আজহানেতে। স্বামী স্ত্রীর মিলন পৃথিবীর সবচাইতে সুন্দরতম মিলন, যেখানে নেই কোনো পাতসায়, শুধু সুখ শান্তি। অরুণিমা ঘন ঘন শ্বাস নিচ্ছে,
অস্থির উত্তেজনা সব মিলে একাকার। আজহান ঘুরে আবার নিজের কাজ করতে যাবে, তখনই কারো পায়ের আওয়াজ শুনতে পায়। অরুণিমা চিটকে দূরে সরে যায়, এক লাফে শোয়া থেকে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে অরুণিমা ছোট ভাই আলিফ এসে বলে, আপু নিচে ডাকছে তোমায়। অরুণিমা নিজেকে কিছুটা শান্ত করে বলে, যাও, আমরা ফ্রেশ হয়ে আসছি। আলিফ চলে গেলে আজহান বিরক্ত হয়ে বলে, এর জন্যই বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না, শালার বউটারের কাছে পায় না। অরুণিমা কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে যায়। অরুণিমার পরে আজহান উঠে বসে। ফ্রেশ হয়ে আজহান অরুণিমা নিচে এসেছে। অরুণিমার মা অনেক রকমের নাস্তা সাজিয়ে রেখেছে টেবিলে। আজহান গিয়ে সোফার উপরে বসে। অরুণিমা পাকোড়া নিয়ে আজহানের পাশে বসে। কই থেকে আলিফ এসে দুলাভাইয়ের পাশে বসে বলে, দুলাভাই চলেন ঘুরতে যাই, পাশে একটা সুন্দর লেক আছে। না, আজ ঘুরতে যাব না, চলো আজ সকলে মিলে আগুন ধরাই। আচ্ছা দুলাভাই, আগুনে হাত তাপানোর পরে তাহলে লেকে ঘুরতে যাব? আচ্ছা তাহলে তাই করি, চলো। দুই শালা দুলাভাই মিলে বাড়ির আঙানায় আগুন জ্বালাবে, কিন্তু কোনো জ্বালানি খুঁজে পাচ্ছে না। আজহান বউকে ডেকে বলো, কুহু শোনো তো। অরুণিমা তখনও লিভিং রুমে বসে পাকোড়া খাচ্ছে। আজহান ডাক শুনে অরুণিমা আবার আলিফকে ডেকে বলে, দেখতো দুলাভাই কি বলে। আলিফ বিরক্ত হয়ে বলে, আপু আমি তো দুলাভাইয়ের সাথেই ছিলাম, তুমি ডাকলে কেন? তাহলে আমারে কেন ডাকলে? আমরা কোনো লাড়কি খুঁজে পাচ্ছি না, তুমি আসো। অরুণিমা বিরক্ত হয়ে পাকোড়ার প্লেট নিয়ে কিনে আসে। আজহানকে ফুল গাছের পাশে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে, ডাকছেন কেন? আজহান কোনো উত্তর দেওয়ার আগে এক ছেলে এসে বলে, আরও ভালো আছো? কোথায় গিয়েছিলে? তোমায় দেখি না প্রায় অনেক দিন। ছেলেটাকে দেখে অরুণিমার হাতে থাকা পকোড়ার প্লেটটা ঝনঝন শব্দে করে নিচে পড়ে যায়। হাতে থাকা পাকোড়া মুখে নিতেও ভুলে যায়, কি বলবে বুঝে উঠতে পারে না। হঠাৎ কি মনে করে যেন আজহানের প্রাণে তাকায়, যে রক্তিম চোখে তখন অরুণিমার দিকেই তাকিয়ে। আজহানের চোখ শক্ত, হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করেছে, যার দরুন শিরা উপশিরা স্পষ্ট বোঝা যাচ্ছে। অরুণিমার শানির পানে তাকিয়ে শুষ্ক ডোক গিলে দাঁত বের করে জোরপূর্বক হেসে বলে, শুনুন, ও আমার কাজিন। তারপর রিফাতের দিকে তাকিয়ে বলো, ওটা তোর দুলাভাই। রিফাত বিস্মিত হয়, অবাক হয়ে বলে, আরও তুই বিয়ে করে নিয়েছিস? তুই তো আমার বিয়ে করার কথা দিয়েছিলে। অরুণিমা রিফাতের কথা শুনে আজহানের দিকে তাকায়। সে এখনও রাগি চোখে অরুণিমার প্রাণে তাকিয়ে আছে। অরুণিমা কি বলবে সেসব বুঝে পায় না। আজহান এবার এমনভাবে তাকিয়ে থাকে যেন রিফাত আর অরুণিমাকে গিলে খাবে। রিফাত অরুণিমার দিকে একটু অগ্রসর হয়, অরুণিমা কিছুটা পিছিয়ে যায়। তা দেখে আজহান পাশে থাকা গোলাপ গাছ শক্ত করে ধরে। গোলাপ গাছের কাঁটাযুক্ত ডালে লেগে হাত কেটে প্রবাহমান হয় তাজা রক্ত। অরুণিমার চোখ ছলছল করে ওঠা। আজহানের দিকে যেতে নিলে রিফাত বাধা দিয়ে অরুণিমার হাত ধরে বলে, আরও চলো তুমি আমার সাথে। জানি তোমাকে জোর করে এই বিয়েতে রাজি করিয়েছিল, চলো, তোমার এই মিথ্যা সম্পর্কে থাকতে হবে না। অরুণিমা কিছু বলার আগে আজহান রিফাতের কলার চেপে ধরে রক্তমাখা হাত দিয়ে শান্ত গলায় বলে, দেখ ভাই, চলে যা আমার কুহুকে ছেড়ে, নয়তো পরিমাণ খারাপ হবে। এ ভাই, তুই আমাদের মাঝে আসছিস কেন? এটা আমার আর আরুর ব্যাপার। আলিফ ঘটনা বেগতিক বুঝে মাকে ডাকতে চলে যায়। আজহান রিফাতের কথায় চিৎকার করে ফেলে, তো ওদের মানে ও আমার স্ত্রী, আর তুই আমাদের মাঝে ঢুকেছিস, আমি না। রিফাত আজহানের হাত ঝাড়া মেরে ছাড়িয়ে বলে, আমি ওরে ভালোবাসি আর ও আমাকে, তাহলে মাঝে তো তুই আসলি। আজহানকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বলে, যদি আরও আমায় ভালো নাই বাসত তাহলে এখন তোর হয়েও কোনো কথা না সাফাই গাইত, কিন্তু ও তো তা করেনি, তার মানে ও এখনও আমায় ভালোবাসে। রিফাতের কথায় আজহান ব্যথাতুর চোখে অরুণিমার দিকে তাকায়। অরুণিমার চোখে পানি, সে কি বলবে বুঝতে পারতেছে না। কি বলবে এসব বন্ধ হবে তার জানা নেই। আজহানের চোখে পানি এসে যায়। বহু কষ্টে জিজ্ঞাসা করো, ও যা বলেছে সব সত্য? অরুণিমা এবারও চুপ। আজহান অরুণিমার থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকায়। তার যা বোঝা তা বোঝা হয়ে গিয়েছে। আজহানকে নিচের দিকে তাকাতে দেখে রিফাত বিজয়ের হাসি হাসে। অরুণিমার কাছে গিয়ে দুই বাহু ধরে বলে, আমি জানতাম তুমি আজও আমায় ভালোবাসো। আজহান আর এসব নিতে পারে না। মাথা নিচু করে বাড়ির গেটের দিকে যেতে লাগে। ইচ্ছে এই মুহূর্তে অরুণিমাকে মুক্তি দিয়ে চলে যাবে। গেট পেরিয়ে যায়, কিন্তু অরুণিমা একটা বারও ডাকে না। আজহানের নিজের কাছেই বড় অসহায় লাগে। নিজেকে না পেলে এতটা কষ্ট হয় না যতটা পেয়ে হারানোর ব্যথায় থাকে। আজহান পকেট থেকে গাড়ির চাবি বের করে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়, কিন্তু অরুণিমা আসে না। এই মাত্র
কিছু মুহূর্তে আজহানের অবস্থা একজন বিধ্বস্তের ন্যায় হয়ে গেছে। গাড়ি অরুণিমাদের বাড়ির বেশ কিছু সীমানা পেরিয়ে এসেছে। আজহান চোখ মুছতে মুছতে বাহির মিররের দিকে তাকার সাথে সাথে চোখ কপালে উঠা দশ অরুণিমা দৌড়ে আসছে আজহানের গাড়ির দিকে। গাড়ির সাথে দৌড়ে না ফেরা অরুণিমা পিচডালা রাস্তায় উপর হুমড়ি খেয়ে পড়ে। হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। 1 সেকেন্ডও দেরি না করে আজহান গাড়ি ব্রেক করে। গাড়ি পিছিয়ে এনে নামে অরুণিমার কাছে গিয়ে বসে ডাকে, কুহু। অরুণিমা উপরের দিকে তাকিয়ে আজহানকে দেখে ঝাঁপিয়ে পড়ে তার উপর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে, আপনি কি করে পারেন আমায় একা রেখে যেতে? আপনি এত স্বার্থপর কি করে হতে পারেন? আজহান অরুণিমার মাথা নিজের গলা থেকে আলাদা করে অরুণিমার দিকে তাকিয়ে বলে, নাও গেলাম না বলে কান্নারত অরুণিমার উষ্ঠ নিজের উষ্ঠের সাথে মিলিয়ে নেয়। ঠোঁট সুস্থে সুস্থে মিনমিন করে ফেলে, এই অমৃত সুধা ফেলে কি যেতে পারে? অরুণিমা স্বামীর সাথে তাল মিলে আজহান বুঝতে পারে এবার কিছু একটা হবে, তাই অরুণিমাকে কোলে নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। আজহানের কোলে উঠে অরুণিমা লজ্জায় আজহানের বুকে মাথা ঠেকায়। দূর থেকে এই দৃশ্য দেখে রিফাত মলিন হেসে বলে, উপরওয়ালা যাদের মিলন লিখেছেন তাদের আলাদা করার আমি কে? চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করুন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।